সুরারসিক, চলতি কথায় মাতাল। কিছুটা লঘু করে দেখা হলেও আমাদের সমাজে মাতালরা কিন্তু বেশ রহস্যময় ব্যক্তিত্ব। এমনকি রহস্য গল্পের থেকেও কোনো কোনো সময় তারা বেশি রহস্যময়। কোনো মাতাল মদ্যপান করলে চেঁচামেচি শুরু করেন, কেউ চুপচাপ, কেউ হঠাৎ করে সাহেব হয়ে গিয়ে উচ্চ গ্রামে ইংরাজি বলেন, কেউ আবার বেসুরো হলেও মদ্যপানের পর নিজেকে মান্নাদে ভেবে বসেন। অনেকে আবার মদ্যপানের পর দুঃখ বিলাসী, আবার কেউ হেসে গড়ান। কেউ কেউ আবার সুরার প্রভাবে রাম গরুড়ের ছানা হয়ে যান। তাদের কাণ্ড কারখানা নিয়ে কম বেশি উৎসাহ সকলেরই আছে, কিন্তু কেউ প্রকাশ্যে তাদের নিয়ে খুব একটা উৎসাহ প্রকাশ করেন না। সমাজ যতই তাদের বাঁকা নজরে দেখুক না কেন, এরা কিন্তু সমাজকে মোটেও বাঁকা নজরে দেখেন না। তবে মদ্যপান করলে কখনো কখনো সরল রেখাও কিঞ্চিত ঢেউ খেলানো দেখতে লাগে, সেটা একেবারেই অন্য বিষয়। এর জন্য অবশ্য সুরারসিকদের দোষ দেয়া চলে না, এটা সুরার ধর্ম। মাতালদের নিয়ে বাংলা সাহিত্যে সব থেকে বেশি যিনি লিখেছেন তিনি তারাপদ রায়। তারাপদ রায় বাংলা সাহিত্যে রম্য রচনা লেখকদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি নাম। 1936 সালে বাংলাদেশের টাঙ্গাইলে তিনি জন্মগ্রহণ করেন। কলকাতাতেই তার শিক্ষা এবং পরবর্তী সময়ের কর্মক্ষেত্র। নক্ষত্র রায় ও গ্রন্থকির ছদ্মনামেও তিনি লিখতেন। তার বিখ্যাত বই মাতাল সমগ্র। ভয়েস অফ স্টোরি চ্যানেলে আজ শুনছেন তারাপদ রায়ের লেখা গল্প মাতাল রহস্য। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরো মজার মজার গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। মদের মতোই মদের গল্প অতি উত্তেজক। কুকুর, বেড়াল, চোর, ডাকাত, ছাতা মাথা, কত না ক্ষুদ্র গল্প শুনিয়ে বানিয়ে অন্য বই থেকে টুকে এতকাল লিখলাম। কিন্তু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে ইতিমধ্যে টের পেয়েছি, মাতাল কথামালা যত জমজমাট হয়, কিছুই তেমন জমে না। মদ ও মাতালের আকর্ষণের কোনো তুলনা হয় না। আমার পরম বন্ধু রসরঞ্জন শ্রীযুক্ত হিমানীশ গোস্বামী আমাকে অনুগ্রহপূর্বক 3টে সুরাসিক্ত রসিকতা প্রেরণ করেছিলেন, সেগুলো নিবেদন করছি। সুরা রসপিপাসু পাঠক পাঠিকা বৃন্দ সেসব মন দিয়ে পাঠ করুন। যদি কিঞ্চিত গোলাপি আবেশ তাদের স্পর্শ করে, সমস্ত কৃতিত্ব হিমানীশ বাবু, আমার নয়। স্কচ হুইস্কি দিয়েই আরম্ভ করা যাক। এটাই নাকি জগৎ সংসারের সেরা মদ। এক বিখ্যাত ফৌজদারি উকিলের বাড়িতে এক মক্কেলের আবির্ভাব। উকিল বাবু টেবিলের ঠিক সামনে বসে মক্কেল মহোদয় বললেন, স্যার, এক কেস স্কচ হুইস্কি চুরির দায়ে ধরা পড়েছি। এই কেস কি আপনি নেবেন? উকিল বাবু তাড়াতাড়ি গলা নামিয়ে মক্কেলের কানের খুব কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বললেন, নেব, নিশ্চয়ই নেব। কেসটা কোথায়? দ্বিতীয় গল্পটি প্রথম গল্পটির মতন অত সরল নয়। রেল লাইনের পাশে এক উচ্চতল বাড়ি। সে বাড়ির উপরের একটি ফ্ল্যাটে পার্টি হচ্ছে। পার্টি ভাঙলো গভীর রাতে। তখন আবার লোডশেডিং, ঘুটঘুটে অন্ধকার, লিফটও বন্ধ। কয়েকজন মাতাল সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে অবশেষে রেল লাইনের উপরে এসে পৌঁছালো। সকলের অবস্থাই এমন যে চলতে পারছে না আর। রেল লাইনের উপরে হামাগুড়ি দিতে লাগলো। এইভাবে মিনিট 20 যাওয়ার পরে একজন বলল, অজব বাড়িতে পার্টিতে এসেছিলাম বটে। অর্ধেক সিঁড়ি সিমেন্টের আর বাকি সিঁড়ি কাঠের। এই শুনে দ্বিতীয় মাতাল বলল, কি উঁচু সিঁড়ি রে বাবা, নামছি তো নামছি, এ যেন আর শেষ হয় না। এইবার তৃতীয় হামাগুড়িদাতা মাতাল বলল, সিঁড়ি বেয়ে নামতে তেমন কষ্ট হচ্ছে না, তবে
সিঁড়ির রেলিং দুটো এত নিচু করেছে, হামাগুড়ি দিয়ে না গেলে ধরতেই পারতুম না। তৃতীয় গল্পটিও হিমানিশ প্রেরিত, কিন্তু স্বীকার করা ভালো গল্পটি হিমানিশের নয়, এর প্রবক্তা সন্তোষ বাগচি। শ্রীযুক্ত বাগচি কিছুকাল আগে অবসর নিয়েছেন। তার রসবোধ অতি সম্ভ্রান্ত এবং অভিজাত। সন্তোষ বাবুর গল্পটিও অবশ্য মাতাল সংক্রান্ত, কিন্তু এ ভালো জাতের মাতাল। বছরের শেষ দিনে নিউ ইয়ার্স ইভে ভদ্রলোক প্রচুর মদ্যপান করার পর প্রতিজ্ঞা করলেন, না আর নয়, আজ থেকেই মদ খাওয়া শেষ, এই বাজে নেশা ছেড়ে দিলাম। সোজা বাড়ি গিয়ে যথারীতি শয়ান হলেন তিনি। পরের দিন দুপুরবেলা ঘুম ভাঙল। তখন তার আগের রাতের প্রতিজ্ঞা মনে পড়ল। খুশি হলেন নিজের ওপরে। নববর্ষে চমৎকার প্রতিজ্ঞা করা হয়েছে। না, সত্যি সত্যি আর কখনো মদ্যপান নয়। বিকেলের দিকে রাস্তায় বেরোলেন তিনি। তখন তিনি নিজের মনের জোর পরীক্ষা করার জন্য পানশালার সামনে দিয়ে হাঁটা আরম্ভ করলেন। নববর্ষের অপরাহ্ন, পানশালার ভেতর তখন মদিরার মহজাল, উচ্ছল আনন্দিত জনতা। রাস্তা থেকে মৃদু সঙ্গীতের ইশারা পাওয়া যাচ্ছে। সব কিছু অবহেলা করে, সুরার হাতছানি উপেক্ষা করে ভদ্রলোক নিতান্ত মনের জোরে এগিয়ে গেলেন পানশালা অতিক্রান্ত হয়ে। কিছু দূরেই আরো একটা পানশালা। সেখানেও অনুরূপ প্রলোভন, প্রচুর নরনারী মদ্যপান করছে, কিন্তু তিনি বেপরোয়া। এক এক করে বহু পানশালা পার হয়ে গেলেন। তারপর আবার ফিরতি পথে ওই একই পানশালার সামনে দিয়ে দৃঢ় পদক্ষেপে দীপ্ত চিত্তে চলে গেলেন। এইভাবে বার দশে পারাপার করার পর ভদ্রলোক নিজের মনকে বললেন, ওরে মন, তোর তো খুব জোর। এই দোকান, এই মদ, এই সব মানুষজন পান করছে, এতেও তোর কোনো বৈকাল্য নেই, দুর্বলতা নেই, লোভ নেই। সাবাস ওরে মন, সাবাস সাবাস। ততক্ষণে নববর্ষের মধুর সন্ধ্যা নীল কুয়াশার চাদর মুড়ি দিয়ে উচ্ছলতায় অংশ নিতে এসেছে। রাজপথে খুশি জনতার ভিড়, সুমধুর সুরলহরী ভেসে আসে পাশের পানশালাগুলি থেকে, সেই সঙ্গে হাসি গান। এবার ভদ্রলোক নিজের মনকে বললেন, ওরে মন, ওরে আমার মন, তুই যখন এতই সাহসের পরিচয় দিলি, আজ এই নতুন বছরের শুভ দিনে আয় তোকে একটু খুশি করি। এই স্বগতোক্তি করে ভদ্রলোক তার মনকে খুশি করার জন্য সামনের পানশালার ভেতর ঢুকে গেলেন। শ্রীযুক্ত গোস্বামী এবং শ্রীযুক্ত বাগচি এই দুই বারেন্দ্র ব্রাহ্মণকে দিয়ে একটু বেশি মাতামাতি হয়ে গেল। আমি নিজেও মানব জাতির ওই বিপজ্জনক শাখার। ব্যাপারটা নাকি সুবিধের নয়। তাহ্যপ্রস্যের দোষ কাটানোর জন্য এইখানে এক কুলীন কায়স্থকে ছুঁয়ে যাচ্ছি। প্রবীণ, রাসবাড়ি, বিদগ্ধ পরশুরাম বা রাজশেখর বসুকে মদের গল্পে কখনোই স্মরণ করতে সাহস হয়নি। একবার শুধু ফাঁড়া কাটাবার জন্য করছি। পঞ্চপ্রিয়া পাঞ্চালী গল্পে পরশুরাম মদের ব্যাপারে শ্রীকৃষ্ণকে জড়িয়েছেন। দ্রৌপদী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, মৌর্য 10-20 কলক উত্তম আসব পাঠিয়ে দেব? পৈষ্ঠী, মধ্যি আর গৌরী মদিয়া আর দাক্ষেয় মধ্য সবই দ্বারকায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। শুধু ঈশ্বর বা অবতার নয়, যন্ত্র সম্পর্কেও মদের কথা বলেছেন পরশুরাম। একগুয়ে বার্থা গল্পে আছে, মোটর গাড়ির মালিক নিজের জন্য 1 বোতল ব্র্যান্ডি কিনলেন আর 3 বোতল শাহজাহানপুর রাম কিনলেন তার গাড়ির জন্য। কারণ গাড়ি কেনার পরই তিনি পরীক্ষা করে দেখেছিলেন
গাড়িকে রাম খাওয়ালে অর্থাৎ পেট্রোল ট্যাঙ্কে ঢাললে তার ফুর্তি বেশি হয়, বেশ হর্স পাওয়ার পাওয়া যায়। মাতাল প্রসঙ্গে আর এক সিদ্ধ পুরুষকে স্মরণ করি, তিনি অতুলনীয় ত্রৈলোক্যনাথ। ত্রৈলোক্যনাথের এক গল্পে এক গুলিখোর মাতালের বিরুদ্ধে অভিযোগ করছে, আর বিশ্বাস করিও না এই পেশাদার মাতালদের। 7 ঘাটের জল এক করিয়া তুমি 4টি পয়সা জোগাড় করিলে, আড্ডায় আসিয়া সেই 4 পয়সা ছিটে টানিলে। নেশাটি করিয়া তুমি আড্ডা হতে বাহির হইলে আর কোথা হইতে একটা মাতাল আসিয়া তোমার গায়ের ওপর ঢলিয়া পড়িল, তোমার নেশাটি চটিয়া গেল। শীতকাল, মেঘ করিয়াছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে, ফুরফুর করিয়া বাতাস হইতেছে, সহজেই নেশাটি রাখা ভার। তার উপর কোথা হইতে একটা মাতাল আসিয়া তোমার গায়ে হর হর করিয়া বমি করিয়া দিল, তোমার নেশাটির দফা একেবারে রফা হয়ে গেল। মহাজ্ঞানী মহাজন যে পথে গমন করেছেন সেই পথে আর একটু যাই, আর একটা ল্যাম্পোস্ট ছুঁই। কাহিনীটি পুরনো। জনৈক সুরাপাই বারে এসে মদের অর্ডার দিয়ে পকেট থেকে একটা পোষা গিনিপিগ বার করে টেবিলের উপর রাখতেন। তারপর কয়েক পত্র পান করার পর গিনিপিগটিকে তুলে ভালো করে দেখে আবার পকেটে পুরে চলে যেতেন। একদিন বেয়ারা কৌতূহলী হয়ে জানতে চাইল, দাদা গিনিপিগটিকে নিয়ে আসেন কেন? দাদা বললেন, দেখো, আমি একটা গিনিপিগ আনি, যখন খেতে খেতে দেখি 2টো গিনিপিগ হয়েছে, তখন 2টোকে পকেটে পুরে বাড়ি ফিরে যাই। কিছুদিন পরে গিনিপিগটা মারা গেছে। গিনিপিগ ছাড়া ভদ্রলোক এসেছেন। বেয়ারা বললেন, দাদা এবার কি করবেন? দাদা বললেন, সামনের টেবিলের লোকটা যেই ডবল হয়ে যাবে আমি উঠে পড়ব। এইভাবে ভালোই চলছিল। হঠাৎ একদিন দাদা এক পেক খেয়েই উঠে পড়লেন। বেহারা ছুটে এলো, দাদা আজ এত তাড়াতাড়ি? দাদা বললেন, তাই তো, আজ বড় তাড়াতাড়ি নেশা হয়ে গেল। সামনের টেবিলের লোকটা এক পেক খেতেই দেখি ডবল হয়ে গেছে। বেয়ারা হেসে বলল, দাদা ও দেখে ভয় পাবেন না, ও টেবিলে একজন নয় 2 জনই আছে, ওরা যমজ ভাই, তাই ডবল মনে হচ্ছে। দাদা এবার শান্ত হয়ে টেবিলে বসলেন এবং ডবল রিডবল হওয়া না পর্যন্ত, 2 জন 4 জন হওয়া না পর্যন্ত মনের সুখে সুরাপান করতে লাগলেন। আমরা বর্তমানে এসে পৌঁছেছি গল্পের দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ের নাম আরো রহস্য। মাতাল রহস্য নামে প্রকাশিত রোমাঞ্চকর এবং গোলমেলে আগের লেখাটায় পরশুরাম, ত্রৈলোক্যনাথ সবাই বলা হয়েছে, কিন্তু আসল মাতালের রহস্যটা যে কি সেটাই ভালো করে বলা হয়নি। এবার সর্বপ্রথমে আমি যথাসাধ্য সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। যে কোনো গল্প কথায় মদ ও মাতালের প্রবেশ একটা নতুন মাত্রা বা গতি এনে দেয়। মাতালকে দিয়ে যাচ্ছে তাই করানো যায়, অসংলগ্ন, অসম্বন্ধ, অকল্পনীয় সবকিছুই মাতাল করতে পারে। শুধু তাই নয়, একজন সাধারণ মানুষ সরলভাবে যা করতে পারে একজন মদ্যপায়ী সেটা করলে যথেষ্ট হাসির কারণ হতে পারে। এক মদ্যপ প্রতিদিন অফিসের শেষে প্রচুর মদ্যপান করে বাড়ি ফেরে। সারা দিন তার অফিসে কাটে, কখন ছুটি হবে ফাইল টাইল গুটিয়ে সোজা পানশালায় গিয়ে পান করা আরম্ভ করবে এই প্রতীক্ষায়। এর মধ্যে হয়েছে কি, অফিসে বহু ছুটি জমে গেছে, তাই মদ্যপ অফিস থেকে 1 মাসের ছুটি নিয়েছে। কিন্তু সেটাই হয়েছে তার বিপদ, সারা দিন আর কাটে না। এতদিন তবু অফিসের কাজকর্ম করতে করতে দিন কেটে যেত, কিন্তু এখন সারাদিন অস্থির লাগে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত হা পিত্তেশ করে বসে থাকা, কখন সন্ধ্যায় আবার পানশালায় যাওয়া যাবে। বলা বাহুল্য, আমাদের এই মদ্যপ দিনের বেলায় মদ্যপান মোটেই পছন্দ নয় ও অভ্যাস নেই। সে যাই হোক, দিন কাটানোর জন্য মদ্যপ একটি বুদ্ধি বার করলো। সে সকাল বেলা খাতা পেন্সিল নিয়ে নিজের বাড়ির সামনের বারান্দায় বসে এবং রাস্তা দিয়ে যত লোক যায়, স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ সকলের হিসাব রাখে, তালিকা প্রস্তুত করে।
অফিসেও তার কাজের ধরন মোটামুটি একই রকম, শুধু সেখানে মানুষজনের বদলে কোম্পানির মালপত্রের হিসাব রাখতে হয়, তার তালিকা বানাতে হয়। সুতরাং এখন তার আর দিন কাটাতে তেমন অসুবিধা হয় না। এর মধ্যে একদিন সকালবেলা মদ্যপের স্ত্রী দেখলো আজ আর সে রাস্তার লোক গুনছে না। চিন্তিত স্ত্রী মদ্যপকে জিজ্ঞেস করলো, ওগো, তোমার কাগজ পেন্সিল কোথায়? আজ রাস্তার লোক গুনবে না? মদ্যপ গভীর হয়ে উত্তর দিল, আজ গুনবো কেন? আজ তো ছুটি, আজ যে রোববার। এই গল্পটি তেমন ভালো নয়, শুধু লিখলাম একটা জিনিস দেখানোর জন্য। মূল গল্পটি এক অবসরপ্রাপ্ত ব্যক্তির সময় কাটানোর সমস্যা নিয়ে। সে মাতাল টাতাল কিছু নয়, কিন্তু মাতালের চরিত্র ও গল্পে একটা অন্য আমেজ এনে দিয়েছে। মদ জিনিসটা কি, এ বিষয়ে পাতার পর পাতা লেখা যেতে পারে। মদের বিকল্প চাঙ্গায়নী সুধার বর্ণনা আছে পরশুরামের গল্পে। বিখ্যাত জটাধর বক্সী এক বিজয়া দশমীর সন্ধ্যায় দিল্লির ক্যালকাটারি কেবিনে এক দশসেরা রুদ্রকমণ্ডল ভর্তি চাঙ্গায়নী সুধা নিয়ে উপস্থিত হয়েছে। সে সুধার ব্যাখ্যা করেছে, এতে আছে 20টি গাছগাছরা, 20 রকম ডাক্তারি আরো, 20 রকম হোমিও গ্লোবিউল, 20 দফা হেকিমি দাবাই, তাছাড়া তান্ত্রিক স্বর্ণভাম, হীরকভাম, বায়ুভস্য, বোমভাম, রাজ্যের ভিটামিন আর পোয়াঢা ইলেকট্রিসিটি। আর আছে হিমালয়জাত কোমলতা, যাকে আপনারা সিদ্ধি বলেন, আর কাশ্মীরি মকরন্দ। এই সব মিলিয়ে বগ যন্ত্রে চোলাই করে প্রস্তুত হয়েছে। জটাধর আরো বলেছে, এতে সিদ্ধি আছে বটে, কিন্তু তা মামুলি ভাঙ নয়, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শোধন করে তার মাদকতা একেবারে নিউট্রিলাইজ করা হয়েছে। খেলে শরীর চাঙ্গা হবে, ইন্দ্রিয় আর বুদ্ধি তীক্ষ্ণ হবে, চিত্তে পুলক আসবে, সব গ্লানি আর অশান্তি দূর হবে। এই বর্ণনা থেকে দেখা যাচ্ছে মদ খেলে যা হয়, জটাধর বক্সীর চাঙ্গায়নী সুধা খেলেও ঠিক তাই হয়। তবে মদের প্রস্তুত প্রণালী চাঙ্গায়নী সুধার মতো অত কঠিন কিংবা জটিল নয়। মদের বর্ণনা থেকে মাতালের বর্ণনা বেশি চিত্তগ্রাহী। আমরা অতঃপর মাতালের দিকেই যাচ্ছি, মদের গুণাগুণ বিষয়ে একটা ছোট গল্প সেরে নিয়ে। সদ্য যুবক কয়েকজনকে মদ খাওয়ার বিষময় পরিণাম সম্পর্কে ওয়াকিবহাল করার জন্য একটা বক্তৃতার আয়োজন করা হয়েছিল। বক্তা করিতকর্মা ব্যক্তি, তিনি হাতে হাতে মদ্যপানের কুফলের দেখাবার ব্যবস্থা করলেন। দুটো ফাঁকা কাচের গেলাস নিয়ে তিনি সে দুটোর মধ্যে কয়েকটা পোকা ছেড়ে দেন। তারপর গেলাসের মধ্যে এক পাশের বোতল থেকে পরিষ্কার সাদা জল নিয়ে ঢেলে দিলেন। গেলাসের পোকাগুলো সাবলীল ভাবে সেই জলে সাঁতরাতে থাকলো, কিলবিল করতে লাগলো। এবার একটা মদের বোতল থেকে মদ নিয়ে দ্বিতীয় গেলাসটায় বক্তা ধীরে ধীরে ঢাললেন। কড়া মদের বিষক্রিয়ায় গেলাসের মধ্যে পোকাগুলো কুকড়িয়ে কুচকিয়ে অবশেষে মারা গেল। চোখের সামনে মদের এই বিষময় পরিণাম ছেলেদের দেখিয়ে উত্তেজিত বক্তা বললেন, তাহলে এটা দেখে এবার তোমরা নিশ্চয়ই মদের ব্যাপারটা বুঝতে পারলে। ছেলেদের দলের এক নেতা উঠে দাঁড়ালো। সে জানালো, হ্যাঁ পেরেছি। বক্তা আবার প্রশ্ন করলেন, কি বুঝতে পারলে? ছেলেটি বলল, স্যার, যদি আমরা মদ খাই তবে আমাদের পেটে পোকা থাকবে না, সব মরে যাবে। আর মদ না খেলে পেটের মধ্যে পোকা কিলবিল করবে। মদ যাক, এবার মাতাল। কলকাতা শহরের কাছাকাছি এক বিদ্যায়তনে এক মধ্যবয়স্ক ভদ্রলোক পড়ান। তার কিঞ্চিত মকার দোষ আছে, তাকে আমরা ম বাবু বলবো। সেই প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ, তিনি ভীষণ প্রাচীনপন্থী, রক্ষণশীল এবং গোড়া প্রকৃতি। বিদ্যায়তনে সম্প্রতি এক নবীমান শিক্ষিতা নিযুক্ত হয়েছেন। তার সঙ্গে অল্প দিনেই ম বাবুর খুব মাখামাখি ভাব। অধ্যক্ষ একদিন ম বাবুকে বললেন, দেখুন, মিস চক্রবর্তী নিতান্ত নাবালিকা প্রায়। ম বাবু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, কিন্তু আসলে ঠিক নেই।
একদিন অধ্যক্ষ মহোদয় কি একটা কাজে চৌরঙ্গী রাজপথ দিয়ে সন্ধ্যের পর একটু হেঁটে আসছিলেন। সহসা তিনি সচক্ষে দেখলেন সামনের একটি পানশালা থেকে মবাবু বেরিয়ে আসছেন তার টলমল অবস্থা, সঙ্গে মিস চক্রবর্তী। অধ্যক্ষ প্রমাদ গুনলেন। তখন আর মুখোমুখি না হয়ে পরের দিন নিজের ঘরে মবাবুকে ডেকে বললেন, দেখুন মিস চক্রবর্তী নিতান্ত অল্প বয়সী, সব ব্যাপারে সম্পূর্ণ অনভিজ্ঞাই মনে হয়, ওকে ভালো মন্দ বোঝানোর দায়িত্ব তো বলতে গেলে আমাদেরই। সঙ্গে সঙ্গে মবাবু রাজি হয়ে গেলেন। ঠিক আছে, সেই কথাই রইল, আপনি ওকে ভালোটা বোঝাবেন আর আমি ওকে মন্দটা বোঝাবো। নমস্কার। কলকাতা ময়দানের প্রাচীন মনুমেন্ট অর্থাৎ শহীদ মিনারের চূড়ায় উঠেছিলাম। সেখানে চূড়ান্ত অলিন্দে দেখি জনা কয়েক সুরারসিক সরাসরি বোতল থেকে নির্জলা মদ ঢকঢক করে গলায় ঢেলে খাচ্ছে। তাদের চোখ ঈষৎ রক্তিম, আচরণ কিঞ্চিত আলুথালু। কিছুক্ষণ মদ খাওয়া শেষ করে শূন্য বোতলটি তাদের একজন মহাশূন্যে নিক্ষেপ করে বলল, শূন্য শূন্য। দুঃখের বিষয়, নিউটন সাহেবের প্রবর্তিত মাধ্যাকর্ষণ অন্যায় আইনে শূন্য বোতলটি শূন্যে না বিলীন হয়ে একটু পরেই নিচে ময়দানে পতিত হল এবং অচিরাত নিচ থেকে একটি ক্ষীণ আর্তনাদ করে ভেসে এলো। একজন মাতালের সম্বিত ফিরল। তার মাথায় এখন অন্য চিন্তা ঢুকেছে। সে রেলিং এর কাছে ছিল, একটু পিছিয়ে এসে বলল, আচ্ছা ভাই, আমার কেমন ভয় করছে, মধ্যে মধ্যে কোনো মাতাল টাতাল এই রেলিং টপকে নিচে পড়ে যায় না তো? যাকে জিজ্ঞেস করলো তার জ্ঞান টনটনে। সে বলল, মাঝে মধ্যে নয়, পড়লে একবারই পড়বি। এরপর আর দাঁড়ানো যায় না। দ্রুত পদে আমি নিচে নেমে এলাম। পানশালার দরজা বন্ধ করার আগে শেষমেশ একটা করুণ কাহিনী বলি। এক ছন্নছাড়া ভদ্রলোক সন্ধ্যা থেকে বারের আলো না নেভা পর্যন্ত একা একা এক টেবিলে বসে গেলাসের পর গেলাস মদ খেতেন। তারপর শেষ মুহূর্তে টলতে টলতে উঠে অন্য কোথাও চলে যেতেন পানীয়ের সন্ধানে। বছরের পর বছর এই রকম। আমার সঙ্গে এক সময় তার সামান্য মুখ পরিচয় ছিল। একদিন আধা মত্ত অবস্থায় তিনি আমাকে বলেছিলেন, দেখো, যাকে ভুলবার জন্য এই চালচুলোহীন এলোমেলো জীবন যাপন করি, গ্লাসের পর গ্লাস মদ খেয়ে কেটে যায় সন্ধ্যার পর সন্ধ্যা, আসল কথা কি জানো? কবে তার নাম ভুলে গেছি। হাজার চেষ্টা করলেও এখন তার মুখটা মনে করতে পারি না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।